কিরে লাহিড়ী সাহেব, কেমন আছিস? এতদিন পর মনে পড়লো তোর? তা আমি ভালোই আছি, তুই কেমন আছিস কৃষ্ণচন্দ্র? এখনো তোর আগের অভ্যাসটা গেল না। তোরও তো সেই আগের অভ্যাসটাই রয়ে গেল। সেই লাহিড়ী সাহেব বলেই ডাকলি, আর আমি বা কম কি যাই? মাঝে মধ্যে এমন খুনছুটি ভালোই লাগে। তা শোন, প্রায় অনেক দিনই তো বলো টাকা নি, তুই বরঞ্চ সে টাকাটা দিয়ে যা, বা আমি টাকা গুছিয়ে ফেলেছি। আর তোর টাকা কিসের? তোর বিপদ কাটলে একেবারে দিস। না না, তুই না করিস না, আমি টাকা গুছিয়ে রেখেছি, আজই রওনা দিয়ে দে, তোর ঘোরাও হবে, টাকাটাও দেওয়া হবে। না রে, আমার হয়তো হবে না, আমি আমার ছেলেকে পাঠিয়ে দেবো, সে গিয়ে নিয়ে আসবে। আমাকে ডাক্তার অত দূরে জার্নি করতে নিষেধ করেছে। তুই মন খারাপ করিস না, আমি ঠিক হয়ে গেলে তোর সাথে দেখা করতে আসবো। আচ্ছা ঠিক আছে, তোর ছেলেকে তাহলে পাঠিয়ে দিস। অনেক দিন দেখি না তোর ছেলেটিকেও, সেই ছোট্টবেলায় দেখেছি। ঠিক আছে, সময় মতো পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, রাখছি। অর্ক, কোথায় গেলি শুনে যা। হ্যাঁ বাবা বলো। আজ বিকাল নাগাদ কুসুমপুর যাওয়ার একটা ট্রেন আছে, ওই ট্রেনে করে কৃষ্ণের বাড়ি যাবে। তার কাছ থেকে আমি কিছু টাকা পাই, সেই টাকাটা নিয়ে আজ রাত কাটিয়ে কাল সকালে আসি, নয়তো অত রাতে টাকা আনা উচিত হবে না। আচ্ছা ঠিক আছে বাবা। আমি অর্ক, বাবা মার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই আজ পর্যন্ত একবারও বাবা মার অবাধ্য হয়েছে কিনা মনে নেই, তাই তো আজও না করতে পারলাম না। বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান বাতিল হয়ে যাচ্ছে। কুসুমপুরে টাকা নিতে যাচ্ছি, শুনেছি জায়গাটি নাকি গ্রাম অঞ্চল। আমার জানা মতে আমি কখনো সেখানে যাইনি। বাবার বন্ধুকেও আবছা আবছা মনে আছে। বেশ বিরক্ত লাগছে, মনটা টানছে না সেখানে যেতে। কিন্তু কি আর করার, বাবার আদেশ, সেটি তো আর অমান্য করা যায় না। আজ পর্যন্ত তার মুখের উপর একটি কথাও বলিনি, তাই কুসুমপুরে যাওয়ার কথা বলার সাথে সাথে আমি রাজি হয়ে গেছি। আমার বাড়ি থেকে স্টেশন কাছে হওয়ায় হেঁটেই রওনা দিয়েছি। স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেন আসার সময়টাও হয়ে গিয়েছে, যখন তখন হুইসেল বাজিয়ে ট্রেন আসতে পারে। একথা বলতে না বলতেই হুইসেলের শব্দ শুনতে পেলাম। ঠিক কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেন এসে হাজির হলো। আমিও আর দেরি করলাম না, উঠে পড়লাম ট্রেনটিতে। প্রায় অনেকক্ষণ হলো বসে আছি, আশেপাশে এমন কেউ নেই যে একটু গল্প করব। বেশ বিরক্ত লাগছে। আস্তে আস্তে সন্ধ্যাও নেমে পড়েছে। এখনো 2-3 স্টেশন পর কুসুমপুরের স্টেশন। অনেক সময়ের ব্যাপার, পৌঁছাতে পৌঁছাতে বেশ রাত হয়ে যাবে। একা গ্রামের রাস্তায় কোন দিকে যাব নিজেও জানি না। কৃষ্ণ কাকুর নাম্বারও আমার কাছে নেই। বেশ দুশ্চিন্তা হতে লাগলো। দুশ্চিন্তা করতে করতে হঠাৎ আমার চোখ লেগে আসলো। আমি আর বেশি কিছু না ভেবে চোখ দুটো বন্ধ করে ফেললাম। চোখ দুটো বন্ধ করতেই রাজ্যের ঘুম যেন চোখে এসে জমলো। আমিও সাথে সাথে ঘুমের দেশে হারিয়ে গেলাম। হঠাৎ হুইসেলের আওয়াজে হকচকিয়ে উঠলাম। উঠতেই দেখি ট্রেনটি দাঁড়িয়ে আছে। আমিও আর বেশি কিছু না ভেবে ট্রেনে উঠে পড়লাম।
বেশ নিশ্চিন্ত হলাম। ভেবেছিলাম হয়তো পুলিশ স্টেশনে নেমে পড়েছি। বাবা, তুমি অর্ক? হ্যাঁ কাকু, কিন্তু কেন? এসো বাবা, আমার সাথে এসো। আমি তোমার কৃষ্ণ কাকু। বেশ বাঁচালেন, এই নিয়ে আমি দুশ্চিন্তায় ছিলাম। এত রাতে কিভাবে কোন দিকে যাব, জায়গাটি তো কিছুই চিনি না, আর কোনো ফোন নাম্বারও নেই। এবার আর চিন্তা করতে হবে না, আমি তোমার বাবার কাছ থেকে জেনেই এইখানে দাঁড়িয়ে আছি। চলো এখন আমার সাথে চলো, অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে মনে হচ্ছে। হ্যাঁ কাকু, একটু তো। এই তো 5 মিনিট হাঁটলেই আমার বাড়ি, বেশি দূরে নয়। আচ্ছা ঠিক আছে। কোথাও কোনো আলো নেই, চারদিকে অন্ধকার, আশেপাশে একটি মানুষও নেই, জনশূন্য এলাকা। কৃষ্ণ কাকুর হাতে থাকা হারিকেনটিও টিমটিম করে জ্বলছে। সে আলোয় পথ ধরে আমি আর কাকু হেঁটে যাচ্ছি। বুঝলে অর্ক, এই কুসুমপুর গ্রামে সন্ধ্যা নামলেই বিদ্যুৎ চলে যায়। শহরের মতো 24 ঘন্টা এখানে বিদ্যুৎ থাকে না। তাই বুঝি? তার জন্যই তো এত অন্ধকার। হ্যাঁ, সেই। দেখতে দেখতে বেশ কিছুক্ষণের মধ্যেই কাকুর বাড়ি চলে আসলাম। বাড়িতে ঢুকতেই চারপাশে অন্ধকার আর অন্ধকার, কোথাও কোনো আলো নেই। শুধু কাকুর হাতে টিমটিমে সেই হারিকেনটা জ্বলছে, নয়তো পুরো বাড়িতেই নিছক অন্ধকার। বেশ যেন ভুতুরে ভুতুরে একটা ব্যাপার। তা অর্ক, এসো ঘরের ভিতরে এসো দেখিনি। কাকুর সাথে আমি তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। ঘরে ঢুকতেই দেখি চারপাশ হলদেটে আলোয় আলোকিত হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে আমি আসবো বলে এটি করে রাখা। বেশ গোছালো চারপাশ, এমন আলোয় বেশ ভালোই লাগছে আমার, যেন গল্পে পড়া একটি গ্রামের বাড়িতে চলে এসেছি। তুমি ফ্রেশ হয়ে এসো, অনেক রাত হয়েছে, খেতে হবে তো। না না, আমি আর আজ খাবো না, পেটটা বেশ ভারী হয়ে আছে। তা বললে কি হয়? কি করে হয় বলো? হ্যাঁ গো, জোর করবেন না। হ্যাঁ, একটু খেতে নেই আমার, খুব ক্লান্ত হয়ে রয়েছি, একটু ঘুম পাচ্ছে। ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি বেরিয়ে যাচ্ছি। ঘরের চারপাশে আলো থাকলেও বাতাস নেই, বেশ গরম। গরমে যেন টেকাই যাচ্ছে না, চোখ দুটো বেশ লেগে এসেছে, কিন্তু এই ভ্যাপসা গরমে আর ঘুম আসছে না। কিছুতেই যেন এই গরম আমি আর সহ্যই করতে পারছি না, গরমে অনবরত ছটফট করেই যাচ্ছি। আর ভালো লাগছে না, বাইরে থেকে একটু হাওয়া বাতাস লাগিয়ে আসি, এই গরমে কি আর টেকা যায়? আমি আর থাকতে পারলাম না। বাড়ির বাইরে আসতেই শরীরে ঠান্ডা শীতল বাতাস আমার গায়ে এসে লাগলো, পুরো শরীর যেন একেবারে জুড়িয়ে দিয়ে গেল। বেশ প্রশান্তি পেলাম, তাই আর একটু হাঁটতে লাগলাম। এ গ্রামে আগে কখনো আসা হয়নি, তাই ঠিক করলাম এই রাতে গ্রামটির আশেপাশে ঘুরে দেখব। সেই অনুযায়ী আমিও হেঁটে চলেছি। চারপাশ যেন আগের তুলনায় আরো বেশি অন্ধকার, কোথাও কোনো শব্দ নেই, একদম শান্ত নিস্তব্ধ এলাকা। তবে এই গা ছমছমে নিস্তব্ধ এলাকায় হঠাৎ করে 4 জন লোককে আমার চোখে পড়ল। খুব মনোযোগ দিয়ে তারা কিছু একটা খেলছে মনে হচ্ছে। আমি বেশ আগ্রহ নিয়ে নিঃশব্দে তাদের দিকে এগিয়ে গেলাম। তবে কেন যাই না, তারা টের পেয়ে সকলে একসাথে আমার দিকে তাকালো। হঠাৎ একজন বলে উঠল, কিনে তুই অর্ক না?
এবারে তুই কৃষ্ণের বানিয়ে এসেছিস তাই না? তোমরা কি করে জানলে? আমার এই কথা যেন তাদের কাছে বেশ হাস্যকর মনে হলো। সকলে হাসতে লাগলো। তাদের হাসি যেন আমার পুরো শরীরকে শিউরে তুলল। পুরো পরিবেশটা যেন কেঁপে উঠলো তাদের হাসির আওয়াজে। সব জানি সব। তুই তো তোর বাবার পাওনা টাকা নিতে এসেছিস তাই না? লোকটির কথা পুরো শরীর কাঁপতে লাগলো। মনের ভিতরে এক ধরনের ভয় কাজ করতে লাগলো। এত সব তো আমরা ছাড়া আর কেউ জানার কথা নয়। এই লোকটি এসব কি করে জানলো? মনের ভিতর নানান প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো, কিন্তু অনুভব করলাম গলা শুকিয়ে এসছে। কণ্ঠস্বর বের করা বেশ মুশকিল হয়ে পড়েছে। কষ্টে বললাম, কে তোমরা? এত কিছু কি করে জানলে? আমরা সব জানি, কখন কোথায় কে আসছে গ্রামে সব জানি। এত কথা কিসের? চল এই ব্যাটারে এখানে ধরে মেরে ফেলি, এই গ্রামে আসার শখ মিটিয়ে দেই একেবারে। মানে এইসব কি বলছো? আমাকে কেন মারবে? হঠাৎই চোখের পলকে তাদের রূপ পাল্টে ভয়ঙ্কর রূপ ধারণ করলো। তাদের পাগুলো যেন মাটিতে আর পড়ছে না, হাওয়ায় ভাসছে। তাদের এইসব দেখে ভয়টা আমার আরো বাড়তে লাগলো। তাদের পুরো শরীরে রক্তাক্ত হয়ে আছে, সেই রক্তমাখা লাল টকটকে তীক্ষ্ণ চোখে সকলেই তাকিয়ে রইল আমার দিকে। তাদের চোখের তীক্ষ্ণ চাহনিতে যেন প্রাণ বেরিয়ে যাবে। কিভাবে এদের থেকে বাঁচবো কিচ্ছু মাথায় আসছে না। ভয়ে আবার শরীর থরথর করে কাঁপছে। আজই তোকে মরতে হবে আমাদের হাতে, আর বাঁচবি না তুই। এ কথা বলে তারা সকলে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি যেন অবুঝের মতো ঠাই দাঁড়িয়ে রইলাম, গলা থেকে আর কোনো স্বর বেরোচ্ছে না। তাদের এগিয়ে আসা দেখে আমার চোখ দুটো ঝাপসা হতে লাগলো। যেন বারবার মনে হচ্ছিল এ যেন আমার সময় ফুরিয়ে এসেছে, এদের হাতেই আমাকে মরতে হবে। এত রাতে এখানে কি করছ? হঠাৎই কৃষ্ণ কাকুর কণ্ঠস্বর আমার কানে ভেসে আসলো। আমি হকচকিয়ে পিছনে ঘুরে তাকালাম। এত রাতে এখানে কি করছো? আমাকে বলে আসনি কেন? ওরা কারা? কোথায় কারা? কাকুর কথা শুনে পিছনে ফিরতেই দেখি আশেপাশে আর কেউ নেই, ফাঁকা জরাজীর্ণ সবকিছু, কোথাও কেউ নেই। কোথায় তারা? কোথায় গেল? এখানেই 4 জন লোক ছিল। প্রথমে তারা তাস খেলছিল, তারপর ও বুঝতে পেরেছি, তুমি শান্ত হও। বেশ ভয় পেয়ে গিয়েছো, এসো আমার সাথে। বহুদিন আগের কথা, এই গ্রামে একজন মোড়ল ছিল। তিনি ভীষণ ভালো লোক ছিলেন, অন্যায় অত্যাচার একদম সহ্য করতেন না। এমনকি এ গ্রামে কেউ নেশা করলে তাকে সোজা মৃত্যুদণ্ড দিতেন শাস্তি হিসাবে। এতে কেউ বাধা দিত না, সকলেই রাজি ছিল এই নিয়মে। তো একদিন রাতে এই 4 জন ছেলে মোড়লের কথা অমান্য করে জঙ্গলে খেলতে আসে তাস। একথা কোনোভাবে মোড়লের কানে গেলে তিনি নিজে এসে তাদেরকে বেঁধে রেখে যায়। এরপর সকালে তাদের বাবা মাকে ডেকে বললে তারাও বলে এমন কুলাঙ্গার সন্তানের আমাদের দরকার নেই। যার সন্তান না খেয়ে থাকলে তার দিকে ফিরেও তাকায় না, এমন সন্তান মরে যাওয়াই ভালো। এসব শুনে তিনি আরো রেগে গিয়ে তাদের গাছের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে দেয়। এতেই শেষ নয়, এরপর থেকে শুরু হয় তাদের অত্যাচার। প্রথমে ওই মোড়লকে মারলো, তারপর তার পুরো বংশ নির্বংশ করে দিল। এরপর যখনই কেউ একা রাতে এই দিকে আসেই তাদেরকেই মেরে ফেলে। তাই রাতে কেউ একা বেরোয় না, আর খুব প্রয়োজন থাকলে এর সাথে 2-3 জন নিয়ে বেরোতে হয়। আজ তোমার ভাগ্য ভালো বলে তুমি সময় মতো বেঁচে গিয়েছ। কাকুর কথা শুনে আমি হা হয়ে গিয়েছি। আমার জন্য মুখ থেকে কথা বলারই শক্তি নেই। এখনো যেন কিছুক্ষণ আগে ঘটা দৃশ্য আমি ভুলতে পারছি না, সব যেন কাল্পনিক মনে হচ্ছে। আর ভালো লাগছে না প্রতিদিন এইভাবে বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলতে। ঋণ নেওয়ার সময় সকলে একেবারে হুমড়ি খেয়ে পড়ে, কিন্তু দেওয়ার সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। সব সময় কি এগুলি আর ভালো লাগে?
আমার নাম মতিন। এই ভোর সন্ধ্যাবেলা যেতে হচ্ছে পাওনাদারদের কাছ থেকে টাকা তুলতে। কি আর করব, সময় মতো টাকা তুলতে না পারলে আবার আমার বেতন কাটা পড়বে। এমনিতে যে বেতন পাই তাতেই মাসের শেষে টানাটানি পড়ে যায়, আর টাকা কেটে নিলে কি যে একটা দুরবস্থা হবে কে জানে। তাই নিরুপায় হয়ে বাড়িতে বাড়িতে গিয়ে টাকা তুলতে হচ্ছে। আর এই মুকেশ বাবু কি আর বলবো, একেবারে ঘাড়তার একটা লোক। ঋণ নেওয়ার পূর্বে উনি এমন করে যেন টাকা না পেলে মরেই যাবে, আর যেই টাকা পেয়ে যান ওনার রূপ মুহূর্তেই বদলে যায়। তবে বারবার বলি ঠিক মতো দিতে পারবেন তো? উনি প্রত্যেকবার টাকা তোলার সময় বলেন যে ঠিক মতো পরিশোধ করতে পারবো, কিন্তু টাকা নেওয়ার সময় হয়ে গেলে তার খোঁজ আর পাওয়া যায় না। বারবার এই একই কাহিনী করে। কেন যে ঋণ দেয় এই লোকটাকে, এখন পেরেশানিটা আমাকে পোহাতে হচ্ছে। যাকগে, এবার যা করেছি করেছি, এরপর এই ভুল আর দ্বিতীয়বার করব না। এই যে মুকেশ বাবুর বাড়িটাও পেয়ে গেছি, যাই দেখি উনি আছেন কিনা। মুকেশ বাবু বাড়ি আছেন? কেউ কি বাড়ি আছেন? আমি প্রায় পরপর ডেকেই গেলাম, কিন্তু প্রত্যুত্তরে কোনো সাড়াই পেলাম না। তবে আমিও হার মানার পাত্র নই, আজ টাকাগুলো নিয়েই যাব। মুকেশ বাবু, বাড়ি আছেন আপনি? এইবারেও কোনো সাড়া নেই। তবে বাড়ির বাহিরে দরজাটা তালা দেওয়াও নেই, তার মানে নিশ্চিত বাড়িতে কেউ না কেউ আছে, কিন্তু কথা বলছে না। আজব মানুষ তো বাবু, সাড়া দিচ্ছেন না কেন? ঘুমিয়ে পড়েছ নাকি? ঘর থেকে বের হওয়ার সময় দিবে তো নাকি? একে ধারে কি ডেকে গেলেই হয়? কি হয়েছে শুনি? কি হয়েছে মানে? আজ 5 তারিখ হয়ে যাচ্ছে মাসের, কোনো খেয়াল আছে আপনার? গতকাল টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছেন? ও আপনি, আমি ভেবেছি হয়তো গ্রামের কোনো ছেলে চোকরা। আসুন, ভেতরে আসুন। এইভাবে বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, ভালো লাগছে না। না না, আজ আর ভিতরে যাব না। আমার পাওনার টাকাগুলো আমাকে দিলে আমি উপকৃত হব। আমি জানি আজ চলতি মাসের 5 তারিখ, কিন্তু হাতে একটা পয়সাও নেই। কি দেব? আমি ঠিক পরের মাসে দিয়ে দেবো। হ্যাঁ, আর আসতে হবে না। এভাবে আর কতদিন আপনি আমায় ঘোরাবেন? হ্যাঁ বলেন তো মুকেশ বাবু, আপনি টাকা না দিলে তো আমার বেতন কাটা পড়ে। বোঝার চেষ্টা করুন একটু। বুঝতে পেরেছি, কিন্তু হাত পা যে একদম বাঁধা। কটা টাকাই তো মাত্র আছে, সেটিও ছেলের স্কুলের বেতন দিতে হবে, আর রোজগারও তেমন একটা নেই। দয়া করে এই মাসটা একটু সময় দিন, আমি পরের মাসে ঠিক পরিশোধ করে দেব। না না, এইভাবে চলে না। আজই আপনাকে দিতে হবে। আপনি সময় মতো টাকা দিতে না পারলে আপনার ঋণ নেওয়ার আগে সব ভাবা উচিত ছিল যে আপনি পারবেন না। দয়া করে আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমি ঠিক পরের মাসে দিয়ে দেব। মাত্র কটা টাকা, এটাও যদি দেই স্ত্রী সন্তানকে না খেয়ে মরতে হবে। এত সব আমি জানি না মুকেশ বাবু, পাওনা টাকা আপনাকে দিতেই হবে। আর আমার তো টাকা না, এটাও আপনাকে একটু বুঝতে হবে। আমারও সংসার আছে, আপনি টাকা না দিলে যে আমার টাকা কেটে নিবে? আমার সংসারে তো বউ বাচ্চা আছে নাকি? আমারও তো চলতে হয় নাকি? সবই বুঝতে পেরেছি, তবে কি আর করার, শেষ সম্বলটুকু তাহলে নিয়ে যান। যাক, এখন একটু স্বস্তি পেলাম। এত কিছুর পর যে রাজি হয়েছে এটাই অনেক। এই নিন টাকা। ধন্যবাদ আপনাকে, এত দূর আসা সার্থক হলো। তাহলে আমি আসি মুকেশ বাবু। ঠিক আছে। আজ বেশ পেরেশানি হয়ে গেল, তবে টাকাটা যে হাতে পেয়েছি এটাই অনেক। এই লোকটির রোজগার কাহিনী শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে পড়েছি। যতবার ঋণ নেয়
ঠিক ততবারই একই কাহিনী শুরু করে। তবে এবারই শেষ, আর কোনো রকম ঋণ আমি তাকে দিতে পারবো না। আর এইদিকে আমারও বেশ রাত হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে আরও রাত হয়ে যাবে। আর এইদিকে বেশ শীত পড়েছে। আজ আবার এর মধ্যে বেশ কিছুক্ষণ মুষলধারে বৃষ্টিও হয়ে চারপাশ থই থই করছে। কখন জানি পা পিছলে পড়ে যাব তার কোনো হদিশ নেই। আর হালকা হালকা শীতে পুরো শরীর হিম ঠান্ডা হয়ে গেছে। শীতে যেন থরথর করে কাঁপছি। পরনেও কোনো মোটা কাপড় নেই যে একটু রেহাই পাবো। চারদিকটাও কালো কুয়াশায় যেন ঢেকে পড়েছে। রাতে তো আর কুয়াশা দেখা যায় না, তাই কালো অন্ধকারে কুয়াশার আভা ছড়িয়ে পড়েছে। আশেপাশে একটি আলোরও দেখা নেই। সব কিছু শান্ত, নীরব, ছিমছাম করছে। কোনো মানুষের হাঁটার শব্দও যেন পাওয়া যাচ্ছে না। নিস্তব্ধ এই রাতে একা হাঁটতেও কেমন জানি লাগছে। তবে এই অনুভূতি কিসের তা প্রকাশ করা যাবে না। হয়তো কিছুটা আতঙ্ক আর কিছুটা ভয়ের। তবে কেন ভয়ের, এই উত্তর আমার কাছে নেই। তবে এইসবের ভিতরে হুট করে মাথায় আসলো, খেয়াঘাটে কি এখনো কোনো নৌকা আছে? আজকের পরিবেশ দেখে তা তো মনে হচ্ছে না। আর কোনো মাঝি থাকবে বলেও তো মনে হচ্ছে না। তবে মাঝি না থাকলে কোথায় যাব আমি? বেশ চিন্তায় পড়ে গেলাম। চিন্তিত নির্বেকার ভঙ্গিতে হেঁটে চলেছি গন্তব্যে। তবে আজ বাড়ি ফিরতে পারবো কিনা তার নিশ্চয়তা নেই। বেশ বিপাকে পড়লাম তো। এই নদী পার হবো কি করে? সাঁতার কেটে পার হওয়া তো একেবারেই অসম্ভব। ওইদিকে ছেলেটাও অসুস্থ, গিন্নি একা। তবে কি আমার দুঃসম্পর্কের কাকার বাড়িতে গিয়ে উঠবো? কিন্তু এই রাতে কাউকে বিরক্ত করাটাও তো ঠিক হবে না। ছেলেটাও অসুস্থ। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে কোনো নৌকা আসে কিনা। লোকটার জন্য বেশ বিপদ হলো আমার। তবে একটু হয়রানি হলেও যে চাকরিটা রক্ষে পেয়েছে এটাই ভেবে স্বস্তি। এসব ভাবতে ভাবতে হঠাৎ চোখে পড়ল দূরে একটি নৌকা আসছে। কুয়াশার কারণে তাই স্পষ্ট নয়, তবে বেশ বুঝতে পারছি ওটা একটা নৌকা। যাক, এইবার উপরওয়ালা তাহলে মুখ তুলে তাকিয়েছেন। প্রায় খানিকক্ষণের মধ্যেই নৌকাটা কিনারায় পৌঁছে গেল। নৌকায় রাখা ছোট হারিকেনটাও টিমটিম করে জ্বলছিল। আমি মাঝিকে বললাম, ও মাঝি, আমাকে একটু নদীটা পার করিয়ে দাও না, বেশ উপকার হতো। একথা শুনে মাঝি কোনো উত্তর দিল না। আমিও আর কিছু না বলে উঠে পড়লাম। নৌকাতে উঠতেই মাঝি আর দেরি না করে নৌকাটা ছেড়ে দিল। ফাঁকা নিস্তব্ধ নদীর মাঝ বরাবর নৌকাটি ভেসে যাচ্ছে। কুয়াশাতে বেশ ঢেকে রয়েছে চারপাশ। ঠিক তখনই হঠাৎ করে হারিকেনের টিমটিম আলোয় আমার চোখ পড়ল নৌকার ছাউনির নিচে। চোখ পড়তেই যেন আটকে উঠলাম। এত রাতে এইটা কার লাশ? এই লাশটির সাথে কেউ নেই বা কেন? আমি কৌতূহলবশত মাঝিকে জিজ্ঞাসা করলাম, লাশটি কার? কিন্তু মাঝি কোনো উত্তর দিল না। মনে হলো তার কানে কোনো শব্দই পৌঁছায়নি। কিন্তু আমি নাছোড় বান্দা, আবারও বললাম, মাঝি, নৌকাতে কার লাশ? আপনার পরিচিত কেউ? তবু কোনো উত্তর পেলাম না। নৌকাটি এতক্ষণ প্রায় মাঝ বরাবর চলে এসেছে। নদীর মাঝখানে আসতেই চারপাশটা আরো বেশি থমথমে হয়ে গেল। হঠাৎ এক দমকা হাওয়াতে প্রবল বেগে নৌকাটি পার করে যেতেই লাশটির মুখের কাপড়টা সরে গেল। লাশটির মুখের দিকে তাকাতেই আমার বুকটা চিরিত করে উঠল। লাশটি বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। পুরো চোখ মুখ রক্তে মাখা, একেবারে যেন থেতলিয়ে গেছে। এমন লাশ আমি জীবনে কখনো দেখিনি। আমার হাত পা থরথর করে কাঁপতে লাগলো। বুকের ধকধকানিটাও বাড়ছে। নদীর একেবারে মাঝ বরাবর এসে আমি পৌঁছেছি। কোনো দিকে যেতে পারছি না। হ্যাঁ, আমার গলাটাও ভারী হয়ে আসছিল। কোনো রকম মাঝিকে বললাম, লোকটা কি অ্যাক্সিডেন্ট করেছে? আজব লোক তো বটে, কোনো উত্তর দিচ্ছে না। বোবা নাকি? আমি আর কিছু বললাম না। এদিকে আমার প্রাণ বেরিয়ে যাবে এমন অবস্থা। স্থির হয়ে বসে থাকতেও পারছি না। এরই মধ্যে পারে পৌঁছে গিয়েছি।
আমি তড়িঘড়ি করে নামতেই ঠিক এমন সময় মাঝি বলল, চুপচাপ বসে পড়, কোথাও যেতে পারবি না তুই। মানে? কেন চিনতে পারছিস না? কে আপনি? কেন তোর মনে নেই? খোকন মিয়া নামে একজন মাঝবয়স্ক লোককে যা নয় তাই বলে অপমান করেছিলি শুধুমাত্র কটা টাকার জন্যে। আমি ঠিক সেদিন থেকে এমন দিনের অপেক্ষায় রয়েছি। আজ আমার মনোবাসনা পূর্ণ হয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, আজ তুই মরবি ঠিক আমার মতনই। মানে তুমি মৃত? তবে নৌকা চালাচ্ছ কি করে? হ্যাঁ, আমি মৃত, আর তোকেও মৃত বানাবো। তোর অবমানায় আমি রাগের বশে আত্মহত্যা করে বসি, তারই প্রতিশোধ আমি আজ নেব। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আমি সাধারণ একজন কর্মচারী। আমার কাজই পাওনাদারদের কাছ থেকে টাকাটা তোলা। দয়া করে ছেড়ে দাও। না, আজ তোর রেহাই নেই। না, দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। বাঁচাও, কেউ বাঁচাও। কে? স্যার, এত রাতে আপনি এখানে কি করছেন? আপনি এখানে? হ্যাঁ, নদীর পথ ধরেই আমার বাড়ি ফিরতে হয়, তবে এত রাতে আপনি এখানে কার সাথে কথা বলছেন? রণজয় বাবুর কথায় আমি মাথা ঘুরে তাকাতেই দেখি আশেপাশে কেউ নেই, সেই মাঝি নেই। বেশ হকচকিয়ে গেলাম। তবে এতক্ষণ যা ঘটল তা কি নিছকই কল্পনা? তবে এ কি করে সম্ভব? কি হলো, কথা বলছেন না যে? তবে বেশ চিন্তিত দেখাচ্ছে আপনাকে। কোনো সমস্যা? না, মানে আমি একটু আপনাদের বাড়ি নিয়ে যাবেন আমাকে? অবশ্যই, আসুন না স্যার। এখন বলুন তো কি হয়েছে? কিছু লুকাবেন না আমার কাছে। আপনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। আমি আর লুকাতে পারলাম না, সব কথা রণজয় বাবুকে খুলে বললাম। আমার কথাগুলো শুনে তার চোখ দুটো কপালে উঠে গেল। তিনি আমার মতো বেশ হকচকিয়ে উঠলেন। তারপর আমাকে বললেন, এক কাজ করুন, আজ আপনি আমার বাড়িতেই থেকে যান। নিজের বাড়ি আর ফিরতে হবে না, এখানেই থেকে যান। তবে এরপর আর কোনো রাতে খেয়া ঘাটে আসবেন না।